প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় দৈনিক পত্রিকা সমূহে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফরাদ। আফরাদ ভাই, শুভেচ্ছা অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকেও। একটু পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করি। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, সিলেটে তরুণীকে ধর্ষণ, আসামিদের বিচার চায় তাদের পরিবারও। যুগান্তর হেডলাইন হয়েছে, এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ, সাইফুর সহ 3 আসামি রিমান্ডে। আরেকটি নিউজ হয়েছে, জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, নিয়ন্ত্রণহীন সাইবার অপরাধ, রিজেন্ডের শাহেদের যাবজ্জীবন। কালের কণ্ঠ হেডলাইন করেছে, নারীর লড়াইয়ে নেই প্রযুক্তির সহায়তা, আজ বিশ্ব হৃদরোগ দিবস, করোনায় মৃত্যু বাড়াচ্ছে হার্ট অ্যাটাক। জনগণ হেডলাইন করেছে, ডিসেম্বরে হাসিনা মোদি বৈঠক। সমকাল হেডলাইন হয়েছে, গায়েবী গমে আত্মসাৎ, আশ্বাসে ভরসা পাচ্ছেন না প্রবাসীরা। ডেইলি সানে হেডলাইন হয়েছে, হাসিনা মোদি টক্স ইন ডিসেম্বর। জাহাজাদিন হেডলাইন হয়েছে, ফির ঋণ খেলাপি নীতি শিথিল, ব্যাংক খাতে বিপর্যয়ের শঙ্কা। ভোরের কাগজে হেডলাইন হয়েছে, ক্রিকেট স্থগিত হয়ে গেল লঙ্কা যাত্রা, কঠিন শর্তের জট খোলেনি। আমাদের সময় হেডলাইন হয়েছে, তিস্তা সহ দুয়ার খুলছে গুচ্ছ সমঝোতার, হাসিনা মোদি বৈঠক ডিসেম্বরে। মানব জমিনে একটি হেডলাইন হয়েছে, পাপের সদর দপ্তর 205। ইত্তেফাক হেডলাইন হয়েছে, অস্ত্র মামলায় শাহেদের যাবজ্জীবন, ভদ্রবেশী অপরাধীদের বার্তা দিল আদালত। কুদ্দুস ভাই, প্রতিদিনই কোনো না কোনো নতুন উপসর্গ, নতুন সংকট, নতুন সমস্যা নিয়ে আমাদের আলাপ করতেই হয়, কিন্তু গত কয়েকদিন ধরে একটি স্পর্শকাতর, অনেক করুণ এবং কি বলবো অপরাধদায়ক একটি বিষয় নিয়ে আমাদের আলোচনা করতেই হচ্ছে। সিলেটের এমসি কলেজে একজন তরুণীকে ধর্ষণ। প্রথম আলোর হেডলাইনটি যদি আবার আপনাকে পড়ে শোনাই, আসামিদের বিচার চায় তাদের পরিবারও, 3 আসামি রিমান্ডে, সন্দেহভাজন আরো 2 জন গ্রেপ্তার, আসামিদের পক্ষে দাঁড়াননি আইনজীবীরা। 3 আসামির পরিবার বলছে, সন্তানের বকে যাওয়ার পেছনে রাজনৈতিক নেতা ও কলেজ কর্তৃপক্ষেরও দায় আছে। আমি মানব জমিনের হেডলাইনটা যদি একটু পড়ে শোনাই আপনাকে, পাপের সদর দপ্তর 205, অধ্যক্ষ হোস্টেল সুপার কি দায় এড়াতে পারেন? 205 মানে কক্ষ। তো বিষয়টা হচ্ছে, ওর ফ্যামিলির থেকে তরফ থেকে যে বিচার দাবি করা হচ্ছে, অর্থাৎ পাপের শাস্তি চাওয়া হচ্ছে, এটা হচ্ছে আজকে আপনার এই মূল আমাদের। সেই জন্য এটা বিষয়টা হচ্ছে যে এই ধরনের পৈশাচিকতা, এই ধরনের পাশবিকতা, এই ধরনের অন্যায় কাজকে কোনো সভ্য মানুষ তো সমর্থন করতে পারে না। তার ফ্যামিলির ভিতরে নিশ্চয়ই সভ্যতা বভ্যতা কিছুটা হলে আছে বলেই তার ছেলে ভালো, তার ছেলে এরকম না ওইরকম না ইত্যাদি না বলে, বরঞ্চ এটার জন্য ফ্যামিলির তরফ থেকে যেটা বলা হয়েছে অবান্তর কিছু না। কারণ 18 যখন পার হয়ে যায়, একটু যদি আপনাকে মানে আলোচনার সুবিধার্থে ধরিয়ে দিই, তাদের কেউ বলার চেষ্টা করছেন যে আমার ছেলেটা অনেক ভালো ছিল, কলেজে আসার আগে অনেক ভদ্র তাকে দেখা যেত, কিন্তু এই শিক্ষাঙ্গনে আসার পরেই কারো ছত্রছায়া থেকে আমার ছেলেটি অনেক খারাপ হয়ে গেল। একটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে সামাজিক দোষ, আমাদের সমাজটার যে অবস্থা, এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সমাজের একটা অবস্থা, আমাদের সমাজের একটা খারাপ দিক বেশি উঠছে। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা দিক, ভালো ছিল কিন্তু 18 পার হলে বাপের কাছে যেরকম ভালো থাকে না, বাপ ভালো রাখতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও সেইভাবে ভালো রাখতে পারে না। একটা ম্যাচিউর ছেলে কলেজে যায়, তো একটা যুবককে ভালো করার দায়িত্ব, কিন্তু নৈতিকভাবে ভালো করার দায়িত্ব প্রথমত বাবা মার, দ্বিতীয়ত প্রাথমিক শিক্ষকদের এবং সমাজের। বাবা মার যদি 18 পর্যন্ত ভালো থাকে, 19, 20 বা 22-এ যায় সে খারাপ হতে পারে না। সে বেঁকে গেছিল নিশ্চয়ই 9, 10 থেকে, সেই জায়গাটা একটা বড় ব্যত্যয় হতে পারে। যাই হোক, আমি যেটা বলতে চাই, অনেক বাবা মার অনেক সন্তানেরা, অনেক ভালো ফ্যামিলির সন্তানেরা এরকম বকে যায়, বেঁকে যায়, খারাপ হয়,
সেই জায়গায় দায় দায়িত্ব আমি কিন্তু ওই বাবা মাকে এককভাবে দিতে চাই নাই, এবং রাষ্ট্রের যে শক্তি তাকেও না। এটা হচ্ছে আমাদের সমাজের আমূল একটা পরিবর্তন, সংস্কৃতির দোষ। আমরা কোন জায়গায় আমরা টুপি মাথা দিয়ে নামাজ পড়তেছি, নামাজ পড়ে বের হয়ে অর্থাৎ ধর্মকর্ম করে বের হয়ে যখন খারাপ কোনো চিন্তা করি, যখন অন্যায় কোনো চিন্তা করি, যখন দুর্নীতিতে লিপ্ত হই, ওইটা কি ভালো জিনিস? নিশ্চয়ই না। ঠিক একই অবস্থা এই জায়গাটা। আপনি দেখেন একজন তার ভিতরে যে মূল বলে বলা হচ্ছে আসামি, আমি নাম বলতে চাই না, সে কয়েক বোনের ভিতরে একমাত্র ছেলে। নিশ্চয়ই বাবা মা অনেক আদর করে তাকে, হ্যাঁ আদর করে তাকে লালন পালন করেছে। তার এই সংবাদে নিশ্চয়ই বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউই আজকে খুব ভালো জায়গায় নেই। একইভাবে যেই তরুণীটা এই নির্যাতনের শিকার হলো, সেই তরুণীটার আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, স্বামীর পরিবার আছে, ননদ দেবর আছে, উনার দিকটাও চিন্তা করতে হবে। আমাদের এই যে সমাজের কিছু রীতিনীতি, এই রীতিনীতিকে আমাদেরকে কাটেল করতে হবে। কাটেল করার জন্য আমাদের যে আগের কিছু মিথ আছে, ধর্মীয় মিথ বলেন, অন্যান্য মিথ বলেন না, কিন্তু এই জায়গা থেকে আপনি মিথের কথা বলছেন, ভালো কথা, কিন্তু যে প্রতিষ্ঠানটিতে এই ঘটনাটা ঘটলো সেই প্রতিষ্ঠানের অভিভাবক অধ্যক্ষ, এবং ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং এই জায়গাতে তাদেরকে এই যে যেমন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আমি আজকে একটা সাক্ষাৎকার পড়লাম, তারা বলার চেষ্টা করছে যে এরা ছাত্রলীগের কর্মী নন, তারা ছাত্র যেহেতু নন অতএব আমাদের কর্মী তারা না। তার মানে একটি কলেজে ছাত্রলীগের প্রচ্ছয়ে বা ছাত্রলীগের পরিচয় দিয়ে দিনের পর দিন রাজত্ব করা হচ্ছে, সন্ত্রাস করা হচ্ছে, সেখানে নিশ্চয়ই কলেজের অধ্যক্ষের দায় আছে। অবশ্যই। তাহলে কি বলবেন? হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে কলেজের অধ্যক্ষ এই যে কাণ্ডটা ঘটলো, এই কাণ্ডের দায়িত্ব কিন্তু কলেজের অধ্যক্ষের ঘাড়ে বর্তায়, অনেকাংশে বর্তায়। আমি পুরোপুরি বলবো না, অনেকাংশে বর্তায়, কারণ তারা তো এই ঘটনার ছাড়া আরো প্রচুর ঘটনার সাথে জড়িত। সেক্ষেত্রে কি সিলেটের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের, তারাও কি একে দায় এড়াতে পারেন এই জায়গায়? রাজনৈতিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের একাংশ মদতে, আমরা গণমাধ্যমের খবর জানি, আওয়ামী লীগের কোনো ব্যক্তির মদতে এরা বেপরোয়া রাজত্ব এখানে দীর্ঘদিন ধরে করছে, একজন ব্যক্তির মদতে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অন্যান্য স্তরের এরা বলেন, নিশ্চয়ই তারা আগের থেকে তাদের গায়ে এই ধরনের খারাপ কাজের ছাপ মারা ছিল। সেই ছাপটা এই ঘটনা না ঘটলে তো আমরা জানতাম না। এই ঘটনার কারণে এরকম অনেক কলেজ, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক জায়গায় এই যে বন্ধের সময় হল দখল করে বহাল তবিয়তে যারা পেশি শক্তি যাদের শক্ত, অনেক সময় শিক্ষকরা বা শিক্ষক নামদারি কেউ এদেরকে লালন পালন করে, অনেক সময় রাজনৈতিক নেতারা তাদেরকে লালন পালন করে, এবং লালন পালন সেই হয়তো অধ্যক্ষের উপর চাপিয়ে দিচ্ছে, তারা এখানে থাকবে। প্রভাবশালী এইসব ব্যক্তিদের দৌরাত্ম্য যদি প্রশাসনিকভাবে আইনগতভাবে কমানো না যায়, এবং তাদেরকে শুধু তাদেরকে না, এই চক্রটার সাথে কারা ছিল, তার একটা নেপথ্যের, তারা কারা গডফাদার, তাদেরকে লালন পালন করছে, এরকম থানায় পাবেন, জেলায় পাবেন, প্রত্যেক জায়গায় এই বখাটেরা। আজকে যে ইয়াং গ্যাং কালচার বলে একটা কথা আসছে, এবং কি ধরনের খারাপ কাজ দেখেন, সাভারের একটা ঘটনা বলেন, এই ঘটনা বলেন, আজকে দুই একদিন চট্টগ্রামে একটা র্যাপের ঘটনা বলেন, আপনার ওই আমাদের পার্বত্য এলাকায় একটা ঘটনা বলেন, এরকম প্রচুর ঘটনার কথা আমরা জানছি। একটা হচ্ছে যে জোরপূর্বক, দেখেন পার্বত্য এলাকায় যে ঘটনাটা করছে, সেই মেয়েটা মানসিকভাবে না, একজন প্রতিবন্ধীর উপরে এইরকম পাশবিক আচরণ যখন কেউ করে, এগুলাকে মানে যথেষ্ট দ্রুত কোনো বিচারের জায়গায় নিয়ে তাদের বিচার করা উচিত, এবং সেই বিচারগুলি দৃশ্যমান হওয়া উচিত। আর এইসব জায়গায় যারা হাত দেয়, অর্থাৎ এদেরকে রক্ষা করার জন্য যারা নামে, তাদেরকেও চিহ্নিত করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে, কোনো প্রভাব প্রতিপত্তিহীনভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু খুব দ্রুতই ধরা যায়। দেখেন সিলেটের ঘটনায় যদি সিলেটের ওই ছাত্রলীগ এটাকে প্রোটেক্ট করতো, বলতো, তাহলে কিন্তু এটা এত দ্রুত হয় না। ছাত্রলীগ যেহেতু চেয়েছে, খুব দ্রুত কিন্তু এই আসামিদেরকে অ্যারেস্ট করা গেছে। অর্থাৎ এইখানে শাসক মহলেরও একটা দায়িত্ব আছে। শাসক মহল যদি এইসব অন্যায়, এইসব আইন শৃঙ্খলা পরিপন্থী কাজকে প্রতিরোধ করতে চায়, প্রোটেক্ট করতে চায়, তাহলে কিন্তু তারা পারে। তারা যদি ওই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সাপোর্ট করে, তাহলে এটা খুব দ্রুত অ্যাকশানে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এদেরকে বিচারের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার হয়, যে যুক্তিগুলো দরকার হয়, সেগুলো যাতে যথাযথভাবে উপস্থাপন করা, কোনো ফাঁক ফোকর রাখা হলে এটা কিন্তু বেরিয়ে যাবে।
আমরা আশা করি যে এর একটা দ্রুত সমাধান হবে নিশ্চয়ই, আর কোনোদিন এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন কলুষিত না হয়। আমাদের সময় পত্রিকা আমার সামনে পড়ে আছে, অস্ত্র মামলায় শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড। শাহেদ, এই ভদ্রলোককে নিয়ে আমাদের দুর্নীতির আলোচনা শুরু হয়েছিল, এক একটা আলোচনা আসে, এক একটা আলোচনা থেমে যায়। বিষয়টা হচ্ছে আমাদের এই করোনা কালে যে বড় জালিয়াতিটা ফাঁস হয় প্রথম, সেটা শাহেদেরই কাণ্ড। শাহেদ জালিয়াতের মাস্টার মাইন্ড। আমি নিজেও ব্যক্তিগতভাবে তার সাথে অনেক টক শোতে অংশ নিয়েছি। আমরা কখনোই ভাবতে পারতাম না এই লোকটা পিছন সাইডটা এতটাই কলুষিত, মানে এত সুন্দর সুন্দর এতটাই কলুষিত, এটা কখনোই ভাবা যায় না। তার সামনের পিছনের সাইড একটা প্রেতাত্মা বা একটা জন্তু, আমি যদি চিন্তা করি তাহলে সে যে কাজগুলো পরে আমরা জানলাম, তার পিছনের চেহারাটা ছিল একটা জন্তুর চেহারা। এই টক শো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো সেই লোকটা এই সমাজে দুর্দান্ত প্রতাপ নিয়ে বেরিয়েছে, নানান জায়গায় নানান পরিচয় দিয়েছে, এবং অনেকে ফেসবুক এগুলো পরে লিখছে। কিন্তু এগুলো যদি আগে জানা যেত, আগে করতো, তাহলে কিন্তু তাকে আগেই চিত্রিত করা যেত। যাই হোক, শাহেদের এই বিচার রায় দেওয়ার সময় বিচারক একটা কথা বলছে, ভদ্রবেশী এই ধরনের শয়তানদের জন্য, এই জন্য জালিয়াতের জন্য এটা একটা বার্তা। তো আমার মনে হয় যে এর পরেও এই যে করোনা কালে নানান ধরনের বিশৃঙ্খলা, এই যে চালের দাম বাড়ানো হচ্ছে, বলা হচ্ছে প্রচুর মজুদ আছে, এবং চালের বিভিন্ন জায়গায় দেখেন, এই প্রসঙ্গে আমি আসতেছি, তারপরে বলতেছি যে এই করোনা কালেও মানুষের জীবন জীবিকা নিয়ে জিম্মি করে কোনো মহল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ফায়দা লুটছে, ব্যবসা করার ইয়াতে প্রতিযোগিতা নেমে গেছে। তো এই শাহেদের বিরুদ্ধে যে রায়টা, এটা একটা বার্তা। আমি মনে করি এই যে বাজার যারা ম্যানিপুলেট করে, নিত্য প্রয়োজনীয় বাজার, এই শাহেদের মতো তাদেরকে ধরে যদি বার্তা দিতে পারে, তাহলে এই ম্যানিপুলেশনটা কমবে। কালকে দু একটা টেলিভিশন চ্যানেলের খবর দেখলাম, প্রচুর ধান বিভিন্ন ফ্যাক্টরি, অর্থাৎ ওই যে চাল কলে মজুদ আছে, টন কি টন, 700-800 টন মজুদ, তার কারণ একটু পরে ভাঙাবে, তাহলে বাজারটা একটু চড়বে, বাজার পাওয়া যাবে, সেও মুনাফা করবে। কেন? সে তো রেগুলার করতো। এবং এইসব জায়গায় ওই যে কালকের যেই বার্তাটা দিয়েছে, এই বার্তাটা এমন জায়গায়, অর্থাৎ মুনাফাখোরদের বিরুদ্ধে, অতিরিক্ত মুনাফাখোরদের বিরুদ্ধে, বাজার ম্যানিপুলেশন যারা করে তাদের বিরুদ্ধে এই ধরনের রায় যাওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন। আমরা প্রত্যাশা করি যে এই যে ভদ্রবেশী যে কথাটা বলা হলো, মুখোশধারী তাদের বিরুদ্ধে যে বার্তাটা দেওয়া হলো, এইটা যেন সমাজের সর্বস্তরে ছড়িয়ে যায়। একটি খবরের দৃষ্টি আকর্ষণ করি আপনার, ডিসেম্বরে মোদি হাসিনা বৈঠকের সম্ভাবনা খবর বেরিয়েছে। তিস্তা প্রজেক্ট এবং তিস্তার পাড়ের মানুষের উন্নয়ন নিয়ে নানা ধরনের স্বপ্নের কথা আমরা শুনছি। তিস্তার পানি বন্টন নিয়ে অচিরেই হয়তো আজকে একটি বৈঠক আছে দুই পররাষ্ট্রমন্ত্রীর। সবকিছু মিলিয়ে কিরকম আশাবাদ দেখেন? এটা যদি বলি, মূলত হচ্ছে এটা শেখ হাসিনার সফল কূটনীতির জন্যই সম্ভব হচ্ছে। এই দুই দেশের সম্পর্ক সবসময় মধুর, ভালো আছে, এবং আগামী দিনে থাকবে। আমরা জানি ভারত বাংলাদেশের সম্পর্ক যতটাই মধুর হবে ততটাই ভালো হবে দুই দেশের মানুষের জন্য, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা থাকবে। তো শেখ হাসিনার যে ভারসাম্যমূলক কূটনীতি, এই কূটনীতির কারণেই এই যে বলতেছে তিস্তা এবং অন্যান্য আজকে 6টা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে, এবং আমাদের আশাবাদ এবং কালকে আমাদের কূটনৈতিক লেভেলের যেই ইঙ্গিত, সেই ইঙ্গিতটা এমন যে জট কিছুটা খুলে যাবে। তিস্তা চুক্তির কথা বলা হচ্ছে, আজকে হয়তো হবে না, অর্থাৎ লাস্ট নভেম্বর মোদির বৈঠকে হয়তো সেটারও একটা ফাইনাল বার্তা, সবুজ সংকেত আসতে পারে। আমি মনে করি ডিপ্লোমেসিতে শেখ হাসিনার সাফল্য অসামান্য সাফল্য, বিশেষ করে একটা বড় দেশের পাশে, আমরা ছোট্ট একটা দেশ, ভারতের কাছ থেকে আমরা যেরকম ভারতকে দিয়েছি, ভারতের কাছ থেকে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময় আমরা অনেক কিছু অর্জন করছি। শান্তি চুক্তি বলেন, আমাদের যে সমুদ্র একটা বিশাল সীমানা নিয়ে ঝামেলা ছিল, সেটা নিষ্পত্তি হয়েছে, আদালতে গেছিল, পরে কিন্তু এটা নিষ্পত্তি হয়েছে। আমাদের ল্যান্ড বাউন্ডারি স্বাক্ষর বলেন, আমাদের ওই যে ছিটমহল হস্তান্তর বলেন, এগুলো অনেক সাফল্য আছে। সো আমি আশাবাদী যে ডিসেম্বরের বৈঠকে, মোদি এবং শেখ হাসিনার বৈঠকে আমরা আরেকটা বড় কিছু গেইন করব, অনেক আনন্দের সংবাদ পাবো। আরেকটি সংবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। কালের কণ্ঠে হেডলাইন হয়েছে, আজ বিশ্ব হৃদরোগ দিবস।
করোনায় মৃত্যু বাড়াচ্ছে হার্ট অ্যাটাক। এটা আমাদের ডক্টর বিজন, যিনি কিছুদিন আগে কিন্তু ফিরে গেলেন সিঙ্গাপুরে, উনিও বলে গেছেন যে করোনা রোগীকে সেকেন্ড স্তরে, কারণ করোনা ফুসফুসে আক্রমণ করে, পাশাপাশি তার হার্টটা যেহেতু কাছাকাছি, হার্টেরও প্রেশার যেহেতু শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, সেই জন্যই প্রেশারে একটা তারতম্য হয়ে যায়। তো যেহেতু রক্ত চলাচল হার্ট দ্বারা হয়, সেই জন্য করোনার সেকেন্ড স্টেজই পরীক্ষাগুলো এবং রোগ ইয়েটা করা উচিত প্রত্যেকেরই, যে হার্টটা কী পজিশনে আছে। তা হার্টের যেহেতু যাদের হার্ট রোগী, আমি ব্যক্তিগতভাবে একজন হৃদরোগী, এরকম অনেক রোগীদেরই কিন্তু যদি কোনো কারণে করোনা হয়েছে, মৃত্যুর হার যেরকম বেশি, সেরকম করোনায় যদি সাইড এফেক্ট কোনোটা দ্রুত ঘটিয়ে যায়, সেটা হচ্ছে ভালো হয়ে গেল, সেটা হচ্ছে এই হৃৎপিণ্ডে। এটা চিকিৎসকরা বলেন, আমরা চিকিৎসকও নয়, চিকিৎসা বিশেষজ্ঞ নই। তো চিকিৎসকের উদ্ধৃতিতে বলছি যে যারা হচ্ছে এই ধূমপাই এবং কোলেস্ট্রল যাদের একটু বেশি আছে রক্তে, তারা যাতে এইসব ক্ষেত্রে একটু করোনার জন্য সতর্ক থাকেন। এই যে সতর্কতার কথা বললেন, সামনে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগের থেকেই সতর্ক করে দিচ্ছেন যে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। এজন্য আমাদের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যেমন শুরুর দিকে একটু ঢিলেঢালা ভাব ছিল, এবার যেন আমরা একটু ঢিলেঢালা ভাব না দেখাই, কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য নানা ধরনের উদ্যোগের কথা শোনা যাচ্ছে। কি মনে হয় আপনার, আসলে কি কথা হচ্ছে না কাজও হচ্ছে? না, এখানে সতর্কতা করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রত্যেকে কনসাস, তারপরে সতর্কতাটা ওইভাবে আমরা দেখছি না। এটা হচ্ছে সত্য কথা। ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষের দেশ, তার ভিতরে আমি যে ঢাকা সিটির কথা বলি, এখানে 2.5 কোটির উপরে মানুষ বসবাস করেন। তো জীবন জীবিকার জন্য তারা সেইভাবে অ্যাওয়ারনেসটা তাদের কাছে থাকলেও তারা সেইভাবে সতর্ক হচ্ছে না। একই সঙ্গে ভালো বার্তা যেটা, সেটা হচ্ছে দেখেন, খারাপ বার্তা যেটা, সেটা হচ্ছে ইউরোপে, বিশেষ করে স্পেন, ইতালি, ফ্রান্স, এসব জায়গায় কিন্তু লকডাউন আবার শুরু হয়ে গেছে। কোথাও রাত্রে 12টা থেকে বন্ধ, কোথাও সন্ধ্যার থেকে এসব অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেকেন্ড ঢেউ তাদেরকে খুবই ক্ষতিগ্রস্ত করতেছে। আমাদের এখানে এখনো মৃত্যুর হার যেটা আছে সেটা অনেক বেশি, খুব আতঙ্কজনক আছে মৃত্যুর হার। আমাদের শনাক্ত পরীক্ষা হয় না, দেখে শনাক্ত হয় না। তারপরেও আমি বলছি, আমাদের যেটা সুখবর সেটা হচ্ছে যে চীনের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের 3rd ট্রায়াল অনেক দেশে হচ্ছে এবং একটা সফলতার সাথে হচ্ছে। চীনের গতকালের খবর হচ্ছে চীন আগামী ফেব্রুয়ারিতে এটা বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসতে পারবে। ইন্দোনেশিয়া সহ, ব্রাজিল সহ বিভিন্ন জায়গায় চীনের এই ট্রায়ালটা খুব সফলই হচ্ছে এবং অনেক মানুষের মধ্যেই হচ্ছে। তো আমি মনে করি যদি এটা বাণিজ্যিকভাবে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথম ধাপ। তারপরেও আমি এই করোনা কালকে যেভাবে দেখি, মূল্যায়ন করি, এটা 1-2 বছরের না, 4-5 বছরের ওয়ার্ল্ডের আমাদের সঙ্গী হবে, আমরা সঙ্গী নিয়েই বাঁচবো। আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, অ্যান্টিবডি যদি আমরা তৈরি করতে পারি, আমরা হয়তো ভালো থাকবো। তারপরে সতর্কতার কোনো বিকল্প নাই, এটা আমাদেরকে মানতে হবে যে স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুন আছে, আমরা সবাই যদি মেনে চলি একটু রক্ষা পাবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনাকে একটা ছবির দিকে চোখ বোলাতে বলি। প্রথম আলোতে এই ছবিটি ছাপা হয়েছে। অকাল বন্যা, ঠিক যদি বলি, বেশি বৃষ্টিপাতের কারণে আমাদের দেশের নদ নদী ছাপিয়ে যায়। একটি ছবিতে বাস যাচ্ছে রাস্তার উপর দিয়ে, পাশেই নৌকায় মানুষ যাচ্ছে। যদি এই ছবিটা আপনাকে দেখায়, তাহলে দেখবেন যে এই ছবিটাই আমাদের বাস্তবতাকে কিভাবে প্রমাণ করে। এই যে ছবি দেখেন, বাস এবং নৌকো একেবারে পাশাপাশি যাচ্ছে। এর থেকে যে বার্তাটা মনে হয় কুদ্দুস ভাই আমরা পেতে পারি, যে আমাদের নদ নদীর ড্রেজিং ব্যবস্থা, আমাদের নদীর পানি ধরে রাখার ক্ষমতা, এটা আস্তে 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 কমে গেছে। সেই জায়গাগুলো আমাদের একটু সতর্ক থাকা। পরিবেশ মূলত হচ্ছে আমাদের পরিবেশ বিপর্যয়টা আমাদেরকে রুখতে হবে। পরিবেশ বিপর্যয় রুখতে গেলে প্রথম হচ্ছে আমাদের যে আবর্জনা, পলিথিন বলেন, অন্যান্য বলেন, প্লাস্টিক দ্রব্যাদি বলেন, এখন সব কিছুতে মানে এই প্লাস্টিক দ্রব্যাদি দ্বারা থাকে বা পলিথিন দ্বারা আক্রান্ত থাকে। এসবগুলো আমরা ডেস্ট্রয়ের ব্যাপারে আমরা সবাই নিজের থেকে যত্নবান হতে হবে। উন্নত দেশে একটা জায়গায় রাখে, কিন্তু আমাদের এখানে সেই সুযোগ নেই। আমরা চাই যে পরিবেশ উন্নত এবং ড্রেজিং ব্যবস্থা আপনি যেটা বলছেন এটাকে জোরালো করতে হবে। প্রিয় দর্শক, পরিবেশ রক্ষার দায়িত্বটা কিন্তু আপনার আমাদের নিজেদেরই। আপনার আমার বাড়ির পাশে যে বর্জ্য, যে আবর্জনা, বিশেষ করে পলিথিন, এইটা ডিস্ট্রয় করার জন্য যে সহযোগিতাটুকু দরকার, সেটা আপনার আমারই করা উচিত। ভেবে দেখেন তো,
এই যে প্লাস্টিক বর্জ্য যদি আমরা এইভাবে ফেলে রাখি, নদীর তলদেশে যদি এই প্লাস্টিক বর্জ্যের এক ধরনের সমুদ্র তৈরি হয়, তাহলে ভবিষ্যৎটা আমাদের কোথায় নিয়ে যাবে? পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, মানব বিপর্যয় ঠেকাতে হবে, করোনাকালীন এই দুঃসময়ে স্বাস্থ্য সুরক্ষাটা অবশ্যই মেনে চলবেন। ভালো থাকবেন সবাই। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার দেখা হবে। খোদা হাফেজ।